শেষ কথাটা নাসিমের পানেই তাকিয়ে শুধালো। নাসিম মাথা নেড়ে না বুঝালো। সে ভাইয়ের কল পেয়ে ছুটে গিয়েছিল সেই রাতে, কিন্তু ভাইকে খুঁজে পায়নি। কোথায় কোথায় না খুঁজেছে সে ভাই ভাবিকে। চিন্তায় অস্থিরতায় রাস্তাই পার করে দিয়েছিল রাতটা। একটু আগেই ফিরেছে এখানে, ভেবেছিল আবার বের হবে, কিন্তু তার আগেই ভাইকে ফিরে আসতে দেখলো। রাতের কথা স্মরণ করেই দীর্ঘশ্বাস ফেলল নাসিম। জবাবে বলল, না ভাই, রাতভর এখানে ওখানে খুঁজেছি তোমাদের, কারো দেখা পাইনি। তোমার ফোন কোথায় বলো তো? ওখানে নেট ছিল না, এখন বোধহয় চার্জ শেষ। আমি ঘুমাবো এখন, পরে এসে দেখছি সব। আপাতত অফিস সামলা গিয়ে। কথার পিঠে নিচের মতো জবাব দিয়ে বউয়ের হাতটা ধরে চলে গেল রুদ্ধ। নাসিম ও ভাই ভাবি ঠিক আছে দেখে স্বস্তি নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। রুদ্ধ অদ্রিজাকে নিয়ে রুমে এসে মেয়েটাকে নিয়ে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করল। নিজ হাতে গোসল সারল বউয়ের। মেয়েটাকে টাওয়াল দিয়ে মুড়িয়ে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে কাভার থেকে পোশাক বের করে এনে রাখলো বউয়ের পাশে। নির্দেশ দিল, পোশাকটা পরে নাও পাখি, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসছি। রুদ্র চলে গেল ফ্রেশ হতে। অদ্রিজা উঠে পরে নিল পোশাকটা। চুলগুলো না মুছেই বিছানায় গিয়ে কাত হলো। তার বড্ড ঘুম পাচ্ছে। ঘুমের কারণে স্বামীর গোসল করিয়ে দেওয়াতেও সে আজ লজ্জা পায়নি। রুদ্র ফিরে এসে দেখলো মেয়েটা চোখ বুজে পড়ে আছে বিছানায়। মেয়েটাকে তুললো না, নিজে এগিয়ে গিয়ে চুলগুলো মুছে দিল সুন্দর করে। অদ্রিজা বুঝলো, কথা বলল না। রুদ্র শুধু ছোট করে বলল, আর 5 মিনিট বাদে ঘুমাও যান, কিছু খেয়ে নাও। অদ্রিজা ঘন ঘন মাথা নাড়ালো, মানে সে কিচ্ছু খাবে না। রুদ্ধও হতাশ হলো, তবে জোর করলো না। নিজেও কিছু মুখে তুলল না। ক্ষুধা লাগলো। পর্দা টেনে দিয়ে রুমটাকে অন্ধকার বানিয়ে দিল। তারপর এগিয়ে এসে শুয়ে পড়ল। মেয়েটাকে টেনে কাছে এনে গলার ভাঁজে মুখ গুজে দিয়ে চোখ বুঝে নিল মেয়েটা। রাত শেষে এইখানে এসে দুজনেই পাড়ি জমালো একটু ঘুমের আশায়। ঢাকা শহরের ব্যস্ততম সড়কের ওপর দিয়ে এগিয়ে চলেছে রুদ্ধর গাড়িটা। এটা রাতের গাড়িটা নয়। সেই গাড়িটা নাসিম অনেক আগেই রিপেয়ারিং করতে পাঠিয়ে দিয়েছে। ঘড়িতে যখন দুপুরের সময় নির্ধারণ করছে, একটার কিছুটা বেশি বাজছে বোধহয়। অদ্রিজার ঘুম ভেঙেছিল 12টার কিছু মুহূর্ত পূর্বে, তবে রুদ্ধ বোধ হয় আরও আগে জেগেছিল। নিজের হাতেই সকালের নাস্তাটাও করেছে বউয়ের জন্য। জন্মদিন উপলক্ষে পায়েসও রেঁধেছিল। অদ্রিজা যখন খেতে গেল তখন তো মুখের বুলি বন্ধ হয়ে গিয়েছিল স্বামীর কাজ দেখে। তারপর দুজনে একসাথে খেয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে মেঘমহলের উদ্দেশ্যে রওনা হয়েছে। অদ্রিজা কিছুটা চুপচাপ। ঘুম ভাঙার পর বাবা মা প্রিয়তা সবার সাথে কথা বলেছে। সকলেই শুভেচ্ছা জানিয়েছে তাকে, কিন্তু এত কিছুর পরও তার কিছুই ভালো লাগছে না। বারবার চোখের সামনে ভেসে আসছে রাতের ভয়ানক চিত্রটা। কাল যদি সে সাথে না থাকতো, তাহলে তো লোকটা এই কথা তাকে জানাতোই না। প্রায় এমনই হয় বুঝি। এই তো কিছুদিন আগে কত বড় একটা আঘাত পেল, এখন আবার আর ভাবতেই ইচ্ছে হলো না। ভাবলেই তার আত্মা চলকে উঠছে। কেন এত শত্রু লোকটা? যারা রাজনীতি করে সবারই বুঝি এমন। আচ্ছা, তার স্বামীও কি কখনো কাউকে খুন করেছে? অদ্ভুত ভাবনা উদয় হতেই অদ্রিজার শরীর শিরশির করে উঠল। কী সব ভাবছে নিজের স্বামীকে নিয়ে। লোকটা অমন হতেই পারে না। মনে নতুন ভাবনা, সাথে রাতের ভয়, দুটো মিলিয়ে মেয়েটার যেন মাথা ব্যথা শুরু হলো। রুদ্ধ খেয়াল করলো বউয়ের আধার ঘেরা মুখখানা। ড্রাইভ করার ফাঁকে শুধালো, কি হয়েছে, মন খারাপ লাগছে? অদ্রিজা রুদ্ধর পানে ফিরে তাকালো। হঠাৎ করে অনুনয় করে আওড়ালো, ছেড়ে দিন না রাজনীতির ঊর্ধ্ব, নিজেদের অফিসে কাজ করুন, প্লিজ ছেড়ে দিন। রুদ্ধ যেন ধাক্কা খেলো। হস্তদয় শক্ত করে চেপে ধরলো। জোরে দুটো শ্বাস নিয়ে কথা ঘোরাতে বলে উঠল। তোমার ঘুম ঠিক মতো হয়েছে অদ্রিজা? স্বামীকে কথা এড়াতে দেখে চোখ ভরে উঠল অদ্রিজার। আহত স্বরে বলল, কেন বুঝতে চাইছেন না? আমি রোজ এই ভয় নিয়ে বাঁচতে পারবো না। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? রুদ্ধ চোয়ালদয় শক্ত হয়ে উঠল। মেয়েটা আগের দিনও বলেছিল রাজনীতি ছেড়ে দিতে। কি করে ছাড়বে সে? সামান্য ভয়ে নিজের স্বপ্ন থেকে সরে আসবে? সম্ভব নয় তার দ্বারা। বউয়ের মুখের উপর সত্যি বলারও সাহস হলো না। গাড়ির স্পিড বাড়িয়ে দিল। অদ্রিজা হতাশ হলো। লোকটা আজও এড়িয়ে গেল তাকে। লোকটার কোনো ফারাক পড়ে না তার ভাব নিয়ে। নিজেও অভিমান নিয়ে মুখটা ঘুরিয়ে নিল। সময় পেরোতেই মেঘমহলের সামনে এসে গাড়িখানা স্থির হলো।
অদ্রিজা কথা না বলে নেমে গেল গাড়ি থেকে। রুদ্ধ পেছন থেকে ডেকে উঠল। অদ্রিজা। অদ্রিজা থামলো, তবে তাকালো না লোকটার পানে। রুদ্ধ বুঝেও মেয়েটাকে মানানোর চেষ্টা করলো না, মুখে কিছুটা গাম্ভীর্য রেখে আওড়ালো। আমার মাও রোজ তার বড় ছেলে চিন্তিত থাকে, ভয়ে ভয়ে দিন পার করে। তবু কখনো আমাকে রাজনীতি ছাড়তে বলে না, কারণ এটাই আমার স্বপ্ন, আমার দ্বিতীয় ভালোবাসা। তুমি বলো না প্লিজ, রাখতে পারবো না আমি। এখন চুপচাপ ভেতরে যাও, আর হাসি মুখে ভেতরে যাবা। সবে অপেক্ষা আছে তোমার জন্য। অদ্রিজার কান্না পেল। স্বামী রাজনীতি ছাড়বে না শুনে ইচ্ছে হলো বলতে, ভেতরে আসবেন না আপনি? কিন্তু বলল না। থুপথাপ পা ফেলে এগিয়ে গেল বাড়ির ভেতর। মেয়েটা চোখের আড়াল হতে রুদ্ধ গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চলল। একটা শীততাপ নিয়ন্ত্রিত কফি শপে একাকী বসে আছে প্রিয়তা। কারোর অপেক্ষায় আছে, বারবার ঘড়িতে সময় দেখছে। মানুষের অভাব নেই কফি শপটায়, কিন্তু নিজেকে কেমন একা একা মনে হচ্ছে। মনের মাঝে শান্তি খুঁজে পাচ্ছে না। একটা মানুষের শূন্যতা তাকে ঘিরে রেখেছে। না চাইতেও বুকটা পুড়ছে যেন। সেদিন রাতে ছেলেটাকে বলল যেন আর তার সামনে না আসে। এতে সত্যি ছেলেটা আর এলো না। না তো কাল এলো, আর না তো আজ। সেও তো এটাই চেয়েছিল। তবুও কেন এই শূন্যতা অনুভব হচ্ছে? কেন আঁখি দুটি ছেলেটাকে এক পলক দেখার প্রয়াসে ছটফট করছে? ভালো লাগলো না প্রিয়তার কিছু। এমন শূন্যতা তো তখনও অনুভব হয় যখন প্রিয়জন দূরে সরে যায়। তাহলে কি ছেলেটাও তার প্রিয়জন হয়ে উঠেছে? সম্মুখে কারো বসার শব্দ, ধ্যান ছুটল প্রিয়তার। কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেয়ে খুশি হয়ে শুধালো। কেমন আছেন ভাইয়া? বউ যখন অভিমান করে তখন ভালো থাকার কোনো অপশনই থাকে না। রুদ্ধর জবাব শুনেই হাসল প্রিয়তা। বান্ধবী তার জামাইয়ের প্রতি অভিমান করেছে, তাও বুঝলো। প্রিয়তা মজা করে বলে উঠল। এই জন্যই বুঝি বছরের শালির সাথে সময় কাটাতে চলে এলে। রুদ্ধ হাসলো, ওয়েটারকে ডেকে কফি দিতে বলল। প্রিয়তা আর কিছু খাবে কিনা শুধালো। মেয়েটা না বলায় রুদ্ধ কথা বাড়ালো না। প্রিয়তার পানে তাকিয়ে শান্ত স্বরে শুধালো। অদৃশ্যের সাথে যা কিছু ঘটেছিল তার জন্য তুমি কাকে সন্দেহ করো? প্রিয়তা আশ্চর্য হলো, পরক্ষণে বুঝে নিল অদ্রিজা সবই বলেছে নিজের স্বামীকে। খারাপ লাগলো না, তবে পুরনো কথা ওঠাতে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলতে শুরু করলো। আমি তো জানি না, আর পুলিশ কখনোই অদ্রিজার থেকে ওর কনফেশন নেওয়ার চেষ্টা করেনি। আমি একজনকে সন্দেহ করেছিলাম, হঠাৎ একদিন পুলিশ কেসটাই বন্ধ করে দিল। ফলে সন্দেহ বাড়ল, কিন্তু না তো ছিল কোনো প্রমাণ, আর না তো ক্ষমতা বলে কিছু করতে পেরেছি আমি বা আমরা কেউ। রুদ্ধ প্রিয়তার চোখের পানে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো হয়তো অনেক কিছু। ছোট্ট করে শুধালো। কাকে সন্দেহ হয়েছিল তোমার, আর কেন? প্রিয়তা মনে করার চেষ্টা করে বলল। একদিন রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে একটা মেয়েকে ভরা রাস্তায় টিস করছে। পছন্দ হলো না আমার বিষয়টা। ছেলেটাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ছেলেটা আমাকে নোংরা কথা বলতে শুরু করলো। সহ্য করতে না পেরে মেরে দিয়েছিলাম একটা থাপ্পড়। সেদিন ছেলেটার চোখে আমার প্রতি রাগ দেখেছিলাম প্রচুর। অবশ্য এটাই স্বাভাবিক, ওই ছেলেটাকে সন্দেহ করেছিলাম, কারণ ওই দিন ছেলেটাকে আমি ওই রাস্তায় দেখেছিলাম। আর ঘটনার পর আরও বলেছিল ওরা নাকি অন্য মেয়েকে তুলতে গিয়ে ভুল করে ওকে নিয়ে গিয়েছিল। বলতে বলতে মেয়েটার গলা ধরে এলো। ছেলেগুলোর প্রতি রাগ মেয়েটার চোখে স্পষ্ট ধরা দিল। মেয়েটার রাগ দেখে রুদ্ধ শুষ্ক হাসলো। এই সব কিছুই তার জানা। যা জানতে এসেছে তা জানার প্রয়াসে ফোন বের করে প্রিয়তার সম্মুখে মেলে ধরলো। সেখানে একটা ছেলের ছবি জ্বলজ্বল করছে। রুদ্ধ ছোট করে উচ্চারণ করলো। এটি সে ছেলে, তাই না? প্রিয়তা দ্রুত বেগে মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। উৎকণ্ঠা নিয়ে শুধালো। আপনি এটাকে চেনেন ভাইয়া? জবাব দিল না রুদ্ধ। ফোনটা রেখে দিয়ে শেষবারের মতো প্রশ্ন করলো। কোন থানায় কেস ডায়েরি হয়েছিল? প্রিয়তা জবাব দিল। ততক্ষণে কফিও চলে এলো। রুদ্ধ নিজের কফিটা নিয়ে তাতে চুমুক বসালো। পুনরায় তাকালো প্রিয়তার পানে, শান্ত স্বরে বলে উঠল। ভেবেছিলাম তোমাদের মাঝে আসবো না, কিন্তু তোমার চোখ বলছে তুমি আমার ভাইকে পছন্দ করো। তাই একটা কথা বলতে চাই, বলবো? প্রিয়তার কফি ধরা হাতটা থেমে গেল। অবাক নেত্রে তাকালো রুদ্ধর পানে। হয়তো বোঝার চেষ্টা করলো। কিভাবে বুঝলো লোকটা? রুদ্ধ প্রিয়তার কৌতূহল বুঝে হাসলো। মেয়েটার অনুমতির আশায় বসে না থেকে নিজের মতো বলে উঠল। আমার ভাই হোক কিংবা অন্য কেউ, যারা আমাদের ভালোবাসে তাদের একটা সুযোগ দেওয়া উচিত। মানছেও ভুল করেছিল, কিন্তু ভুল বুঝতে পেরেছে,
এটাই বা কম কি? মানুষের অনুতপ্ত হওয়ার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না। যতটা ভাবো ততটাও খারাপ নয়। সবই পারফেক্ট হয় না প্রিয়তা। ধরো তুমি কাউকে বিয়ে করলে, আর বিয়ের পর জানলে সে ভালো নয়, তখন কি করতে? মানিয়ে নিয়ে কাটিয়ে দিতে নিশ্চয়। আমি ওর ভাই হয়ে এতটুকু গ্যারান্টি দিতে পারি, ঠকবে না তুমি। বাকিটা তোমার ইচ্ছা। রুদ্ধ কফিটুকু শেষ করলো না, বিল পরিশোধ করে উঠে পড়লো। না তো আর কিছু বলল, না তো প্রিয়তার কোনো কথা শোনার অপেক্ষা করলো। এগিয়ে গেল দরজার দিকে। এদিকে রুদ্ধর কথা শুনে প্রিয়তার যেন কোনো ভাবনায় ঘুম হলো, কোনো হিসাব নিকাশে মতো হলো মেয়েটা। রুদ্ধকে যেতে দেখে ধ্যান ছুটলো। কিছুটা ভেবে আকস্মাৎ পেছন থেকে ডেকে উঠল। কিন্তু ভাইয়া, আপনার ভাইকে বিয়ে করলে তো আপনি আমার ভাসুর হয়ে যাবেন। তখন তো আপনার সাথে একটু মজা করতে পারবো না। এই দুঃখ কি করে মেটাবো আমি? রুদ্ধ থেমে পিছু ঘুরে তাকালো, মুখটা হা হয়ে এলো তারই। এ কি আজব কথা বাপরে! বউটা তার ঠিকই বলে, এই মেয়ে পাগল। না হলে কারোর মাথায় এমন চিন্তা আসে? এই যে কফি শপের লোকগুলো তার কথা শুনে তাকিয়ে আছে, অথচ মেয়েটার তাতে কোনো ফারাকই পড়ছে না। রুদ্ধ মুখে হাসি ফুটিয়ে তুলল, পুনরায় ঘুরে হাঁটতে শুরু করলো। মেয়েটার মুখে হাসি ফুটাতেই কিছুটা উচ্চ আওয়াজে বলে গেল, ডিসকাউন্ট হিসেবে যদি আজীবন দুলাভাই হয়ে থেকে যায় তাহলে চলবে তো শালি সাহেবা? পার্টি অফিসে নিজের কাজে ব্যস্ত রুদ্ধ, বিভিন্ন কাজে মশগুল। কফি শপ থেকে আসার পর থেকে কাজই করে চলেছে একটানা। সাহায্য করছে নাসিম। দুই ভাই অনেক কিছু সমাধান করার চেষ্টায় বোধহয়। এতক্ষণে বিকেল হয়ে তা পেরিয়েও গেছে মনে হয়, কিন্তু সেদিকে ধ্যান নেই দুই ভাইয়ের। তাদের কাজে ব্যাঘাত ঘটাতে হঠাৎ রুদ্ধর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে বাবার ফোন দেখে রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো রাশেদুল সাহেবের একটা মাত্র বাক্য, যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসো। কল কেটে গেল, কিন্তু রুদ্ধর চিন্তা বেড়ে গেল। বাবার কণ্ঠস্বর কেমন ছিল? খারাপ কিছু ঘটেছে বুঝি? মেয়েটা তখন অভিমান নিয়ে বাড়ি ফিরেছিল। মেয়েটার কিছু হয়েছে? কলেজ তো অনেক আগে শেষ হয়েছে। তার বোনটা বাড়িতে ফিরেছে তো কাল রাতেই তার কিছু করতে না পেরে শয়তানগুলো তার পরিবারের কাউকে আর ভাবতে পারলো না রুদ্ধ। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ করে। চটজলদি উঠে দাঁড়িয়ে নাসিমের উদ্দেশ্যে একটাই কথা বলল, দ্রুত গাড়ি বের কর নাসিম, বাড়ি ফিরতে হবে আমাকে। অপরাহ্নে শেষ সময় চলছে, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যার দেখা মিলবে। ঘন্টা দুয়ের অধিক সময় পেরিয়ে গেছে কফি শপ থেকে ফিরেছে। এখন নিজের অফিস কক্ষে বসে একমনে কাজ করে চলেছে। পাশে নাসিমও বসে ভাইয়ের কাজে হাত লাগাচ্ছে। রুদ্ধ কিছু পেপার ঘাটাঘাটি করতে ব্যস্ত। কক্ষটায় ফ্যান ঘোরার আর কাগজ উল্টানোর শব্দ ছাড়া আপাতত আর কিছুই কর্ণগোচর হচ্ছে না। দুই ভাই নিজেদের মাঝেও কোনো কথা বলছে না। রুদ্ধর কাজের ফাঁকে হঠাৎ চোখ পড়লো নাসিমের ওপর। ছেলেটা কাঁধ সামনে নিয়ে বসে আছে, অথচ ঘুমে ঢুলছে। রুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। পরক্ষণে হাতে পেপার টেবিলের উপর রেখে দিয়ে ডেকে উঠল। নাসিম, নাসিম ধরপড় করে উঠল, তড়িঘড়ি আওড়ালো, বলো ভাই। ঝুমোচ্ছিস কেন? নাসিম জোরে একটা হামি ছুড়ল হাওয়ায়। চোখটা ডলেই স্বাভাবিক হয়ে কাগজপত্র উল্টাতে পাল্টাতে শুরু করে তেচরা কণ্ঠে জবাব দিল, বুঝতে পারছো না কেন ঝিমুচ্ছি? বুঝবে কি করে? নিজে তো ভাবির সাথে সুন্দর মুহূর্ত কাটালে, শত্রুদের ধাওয়া খেলে, বাড়ি ফিরে ঘুমালে। তোমার আর কি, শুধু নির্দেশ দিয়েই শেষ। রুদ্ধ তেরা চোখে তাকিয়ে রইল। ছেলেটা যে রাত ভোর ঘুমায়নি তাও বুঝলো। সে কি করে ভুলে গেল ছেলেটার ঘুম প্রয়োজন? হয়তো শ্বাস ফেলে বলল, ঘুমিয়ে নিতে একটু সময়। ঘুমানোর সময়টা দিলে কই? সেই সন্ধ্যা থেকে সব সাজাইলাম আমি। সব শেষে নিজেদের কাজ হাতেও ভাবিকে নিয়ে চলেও গেলাম। আমাকে একটু কেক খেতেও ডাকলে না, কিন্তু কাজগুলো আবার আমার জন্য রেখে গেলে, তাও মেনে নিতাম। কিন্তু ভাবি নিশ্চয়ই ভেবেছে সব তুমি করেছিলে। কাজ করি আমি আর ফাও ক্রেডিট পাও তুমি। এই দুঃখ আমি কি করে ভুলি? রুদ্ধ সেই কখন কাজে মন দিয়েছে, তার এইসব কথা শোনার ইচ্ছে নেই। ঘুম হয়নি, এখন হাজার খানেক শোনাবে। অথচ সে যদি বলতো একটু ঘুমিয়ে নে, তখন আর কানে তুলতো না। পাঁচ দিল একটা, শুধু ছোট করে পুনরায় নির্দেশ দিল। আজ দ্রুত বাসায় চলে যাস। নাসিম বিরক্ত হলো। ভাই তাকে পাত্তা দিল না দেখে। ভেবেছিল আরো কতগুলো অভিযোগ জানাবে যাতে ভাই একটু দুঃখ প্রকাশ করে, কিন্তু এই বান্দা নিজেও জবাব না দিয়ে কাজে ধ্যান দিল। আবার সেখানটায় নীরবতা এসে ধরা দিল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না।
শব্দ করে বেজে উঠল রুদ্ধের সেলফোনখানা। রুদ্ধ হাতে নিয়ে দেখলো বাবার ফোন দেখে সহসা রিসিভ করে কানে তুলে শান্ত স্বরে আওড়ালো। বলো আপু। বিপরীত পাশ থেকে রাশিদুল সাহেবের কথা বাড়ালো না, কেবল রুদ্ধের উদ্দেশ্যে একটাই বুলি আওড়ালেন। যত দ্রুত সম্ভব বাড়িতে আসো। তারপর কেটে গেল কলটা। রুদ্ধর ভ্রুতেই ভাঁজের দেখা মিলল। বাবার স্বরটা উদ্বিগ্ন শোনালো নাকি ক্রোধান্বিত শোনালো? এত দ্রুত বললে কি কিছু বোঝা যায়? খোলাসা করে বললও না কেন যাবে আজও। তবে পরক্ষণে হঠাৎই মনে চিন্তাধারা বাসা বাঁধল। অর্ধাঙ্গিনীর কথা স্মরণে এলো। মেয়েটা কাল থেকে ভয় পেয়েছিল, তার উপর আজ অভিমান করে বাড়ি ফিরেছি, কান্না করে অসুস্থ হয়ে পড়েনি তো? আবার বোনের কথা স্মরণে এলো। কলেজ তো অনেক আগেই শেষ হয়েছে, বোনটা বাড়ি ফিরেছে তো? কাল তাকে না পেয়ে আবার শয়তানগুলো তার বোনটার কোনো ক্ষতি করেনি তো? রুদ্ধ আর কিছু ভাবার অবকাশ পেল না। হঠাৎ রুদ্ধর মনে ভয় জড়ো হলো। ফোন লাগালো ছোট ভাইকে, পরক্ষণে মাকে, বউকে, কিন্তু কাউকেই পেল না ফোনে। এতে আরো উদ্বিগ্ন হলো রুদ্ধ চিত্ত। সহসা উঠে দাঁড়ালো। নাসিমের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে আওড়ালো। নাসিম, দ্রুত গাড়ি বের কর, বাড়ি ফিরতে হবে আমাকে। ব্যস্ত কদমে বেরিয়ে গেল রুদ্ধ। নাসিম অবাক হওয়ার সময় পেল না, বুঝল না হঠাৎ করে ভাইয়ের কি হলো। কিন্তু ভাইকে যেতে দেখে নিজেও দ্রুত পদে বেরিয়ে গেল রুমটা থেকে। ঢাকার জ্যামকে পায়ে মারিয়ে যত দ্রুত সম্ভব হলো বাড়িতে পৌঁছালো রুদ্ধ। সদর দরজা পেরিয়ে হলরুমে এসে স্থির হলো। পেছন পেছন নাসিমও ছুটে এলো কি হয়েছে দেখার জন্য। হলরুমে সবাই উপস্থিত আছে। ওই তো মা বাবা সহ বোনকেও দেখা যাচ্ছে। বউটাও পাশেই নতমুখে দাঁড়িয়ে আছে। বাড়ির প্রত্যেকটা সদস্যকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি পেল রুদ্ধ। চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। পরক্ষণে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বাড়ির পরিবেশ বোঝার চেষ্টা করলো। বাড়িটা কিছুটা সাজানো, এর কারণ রুদ্ধের জানা। বউয়ের জন্মদিন উপলক্ষে সবাই মিলে কিছুটা আনন্দ করতে চেয়েছিল, ছোটখাটো একটা অনুষ্ঠান করার কথা। কিন্তু সবাই এইভাবে দাঁড়িয়ে আছে কেন? পরিবেশ কেমন থমথমে। রুদ্ধ চোখ আরো তীক্ষ্ণ হলো যখন দেখতে পেল প্রিয়তার বাবা মৃন্ময় সাহেব তার বাবার পাশে একটা সোফায় বসে আছে। এতক্ষণে খেয়াল হলো স্বয়ং প্রিয়তাও এ বাড়িতে উপস্থিত, তার বউয়ের পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে। এদের উপস্থিতির কারণ জানে না রুদ্ধ, তবে প্রিয়তাকে দেখে আর ভাইকে নতশিরে দাঁড়িয়ে থাকতে দেখে ঠিক বুঝলো এরা কোনো কাণ্ড ঘটিয়েছে। রুদ্ধকে দেখে তার বাবা উঠে এলেন। রুদ্ধ বউয়ের পানে তাকিয়ে নির্দেশনা দিল। আমাকে এক গ্লাস পানি দাও তো আদ্রিজা। স্বামীর কণ্ঠ শুনে অদ্রিজা তাকালো। লোকটাকে ক্লান্ত দেখাচ্ছে দেখে তখনই দৌড়ে গেল পানি আনতে। রুদ্ধ বাবার পানে তাকিয়ে শুধালো। কি হয়েছে আব্বু, এভাবে বাড়ি আসতে বললে কেন? প্রশ্ন শুনেই রাশেদুল সাহেব ছোট ছেলের পানে তাকালেন, যে এখন ফ্লোরের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে ভদ্র ছেলের মতো। ছেলেকে দেখেই তিনি রেগে বারুদের ন্যায় ফেটে উঠলেন। কাউকে না জানিয়ে বিয়ে করে নেছে তোমার কুলাঙ্গার ভাই। অদ্রিজা এক গ্লাস পানি এনে স্বামীর হাতে দিল। রুদ্ধ তা নিয়ে সবে মাত্র মুখে দিল। ঠিক সেই মুহূর্তে বাবার মুখে এমন এক বাক্য শুনে সব পানিটুকু ছিটকে বেরিয়ে এলো মুখ থেকে। সম্মুখে অদ্রিজা থাকায় সব পানি ছিটকে গিয়ে পড়ল তার মুখে। রুদ্ধ নিজের কাছে নিজেই হতবাক হয়ে গেল। গ্লাসটা রেখে হ্যাং মেরে দাঁড়িয়ে থাকা বউয়ের মুখটা ব্যস্ত হাতে মুছে দিতে শুরু করলো। অদ্রিজা কাঁদো কাঁদো চোখ করে তাকালো স্বামীর পানে। রুদ্ধ অসহায় স্বরে ছোট্ট করে বলল। সরি সোনা। অদ্রিজা কিছু না বলে থপথপ পা ফেলে গ্লাসটা নিয়ে পুনরায় কিচেনে চলে গেল। ফিরে এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। এগিয়ে গিয়ে মৃন্ময় সাহেবকে সালাম দিয়ে নিজেও অন্য সোফায় বসে পড়ল। বাবার পানে তাকিয়ে ফের শুধালো। এখন বলো কি হয়েছে। রাশিদুল সাহেব নিজের রাগ দমাতে পারলেন না। বলার পরেও বড় ছেলেকে পুনরায় এক প্রশ্ন করতে দেখে রেগে বললেন। শুনতে পাওনি কি বলেছি? বিয়ে করে নেছে তোমার ভাই, তাও কাউকে না জানিয়ে। রুদ্ধ আর চোখে তাকালো প্রিয়তার পানে। এই বুদ্ধি যে এই মেয়ে ছাড়া আর কারণ নয় তাই সে বেশ ভালোই বুঝলো। এই তো দুপুরেই মেয়েটার সাথে দেখা করে এলো, এর মাঝে বিয়ে করে নিতে হলো। দুটো দিন অপেক্ষা করত। এখন তার বাবা যদি জানে যে সেও আজ এই মেয়েকে সাজেশন দিয়ে এসেছিল, তাহলে তো তাকেও আজ তার বাবা আস্ত রাখবে না। যে রাগা রেগেছে আজ। রুদ্ধ গলা খাকারি দিয়ে ভয়ে ভয়ে বলে উঠল। তো কি হয়েছে, মেনে নিলেই তো
খবরদার, যদি মেনে নেওয়ার কথা বলছো তো। কথার মাঝে বাবার কথা পেয়ে থেমে গেল রুদ্ধ। বাবার কথা শেষ হতেই ফের শুধালো। তাহলে কি করবে এখন? রাশেদুল সাহেব কঠোর স্বরে বললেন। বেরিয়ে যেতে বলো তোমার ভাইকে বাড়ি থেকে। মানি নেই বিয়ে আমি। সবার দৃষ্টি এখন রাশেদুল সাহেবের দিকে, শুধুমাত্র প্রিয়তা ব্যতীত। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে বাড়িটা দেখতে ব্যস্ত। মেয়ের কাজ নজরে পড়তেই মৃন্ময় সাহেব হতাশ হলেন। স্মরণ করতে শুরু করলেন কিছু মুহূর্ত পূর্বের কথা। মৃন্ময় সাহেব আজ বাড়িতেই ছিলেন। বিকেল হয়ে এসেছে, অথচ মেয়েটা তখনও বাড়ি ফেরেনি। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। মেয়েটা এই বুঝি ফিরে এলো। পাশেই ওনার মা বসা। মহিলা বসে টিভি দেখছেন নিজের বৌমার সাথে। মৃন্ময় সাহেবের অপেক্ষা শেষ করে প্রিয়তা ফিরে এলো বাড়িতে। সব কিছুই ঠিকঠাক। মৃন্ময় সাহেব খুব বেশি না ভেবে মেয়ের উদ্দেশ্যে শুধালেন। এত দেরি করলে কেন? বিয়ে করতে গিয়ে দেরি হলো আর কি। জবাব দিয়ে মেয়েটা জোরে একটা শ্বাস ফেললো, যেন মেয়েটা অনেক কষ্ট করে ফিরেছে। এদিকে মেয়ের জবাব শুনে মৃন্ময় সাহেব কেসে উঠলেন। মজা করছে ভেবে প্রিয়ন্তী বেগমও ধ্যান দিলেন না খুব একটা। কথাটা শুনে পাশ থেকে খাদিজা বেগম রাগ দেখিয়ে বললেন। এই মেয়ে, বাপের সাথে কেউ এভাবে কথা কয়? প্রিয়তা দাদির উদ্দেশ্যে একটা মুখ ভেঙানো দিয়ে বাবার উদ্দেশ্যে বলল। মজা করার সময় নেই, তুমি দ্রুত উঠো তো আব্বু, শ্বশুরবাড়ি যেতে হবে আমাকে। মৃন্ময় সাহেব একের পর এক ভ্যাবাচাকা খেয়ে গেলেন। প্রিয়ন্তী বেগম এবার টিভি অফ করে দিয়ে মেয়ের দিকে ধ্যান দিল। এই মেয়েকে মোটেও বিশ্বাস করা যায় না, কখন কি করে বসে। আস্ত ফাজিল। সেদিন তো একটা ছেলের কথা বলল, কোথাও বিষয়টি সত্যি নয় তো। মেয়ে মজা করছে ভেবে মুচকি হেসে বললেন মৃন্ময় সাহেব। মজা করে বলছো, মজা করার সময় নেই, ব্যাপার না, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো আম্মু। প্রিয়তা বোধ হয় বিরক্ত হলো, উচ্চস্বরে ডেকে উঠল। ওই কালাচান, ভেতরে আসবে নাকি আমি টেনে আনবো? দ্রুত আসুন, না হলে কেউ বিশ্বাসই করছে না আমার কথা। প্রিয়তার কথায় সবাই দরজার দিকে তাকালো। ডাক দেওয়ার পরে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো রৌনক। ছেলেটার চোখে মুখে লজ্জা আর অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। রৌনককে দেখে মৃন্ময় সাহেবের আশ্চর্য হলেন পাহাড় সম। প্রিয়ন্তী বেগমের মুখখানা হা হয়ে গেল। খাদিজা বেগম চশমার আড়ালে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। কোথাও এই মেয়ে সত্যি বলছে না তো। মৃন্ময় সাহেব আনমনে বোকা হেসে রৌনকের উদ্দেশ্যে শুধালেন। আমার মেয়েটা সত্যি বলছে না তো বাবা? রৌনক অস্বস্তি নিয়ে তাকালো সদ্য হওয়া শ্বশুরের পানে। অস্বস্তি নিয়েই জবাব দিল। জি আঙ্কেল, প্রিয় সত্যি বলছে, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে অনেক বুঝিয়েছিলাম এভাবে বিয়ে না করতে, কিন্তু ও শুনলই না। রৌনকের স্বর যেন আস্তে আস্তে মিউট হয়ে এলো, শির নিচু করে নিল। এদিকে মৃন্ময় সাহেবের মাথা ঘোরার উপক্রম। খাদিজা বেগম এবার চিলিয়ে উঠলেন। এই মেয়ে, তোরে বলতাম বলে তুই সত্যি পালাই বিয়া করছস? এবার তোর বাপের মান সম্মান শেষ হবে, বুঝিস নাই? তেছরা স্বরে জবাব দিল প্রিয়তা। কেন বুড়ি, তুমি খুশি হও না? খুশি হব না কেন? বিয়ে করছস তাতে খুশি, তাই বলে এভাবে বিয়ে করবি? খুশি হইছো, এখন চুপচাপ বসো, কথা কইও না তো এত। ঝগড়া করার সময় নেই আমার। দুই দাদি নাতনির কথা কাটাকাটির মাঝে বাকি তিনজন যেন এক মেরে ঝুলে আছে। এতক্ষণে প্রিয়তার মা প্রিয়ন্তী বেগম এগিয়ে এলেন। রৌনকের উদ্দেশ্যে আশ্চর্য হয়ে শুধালেন। তুমি আদ্রিজার দেবর তাই না? জি আন্টি। জবাব পেয়ে খাদিজা বেগম বোধহয় রেগে গেলেন। এতক্ষণে যা মেনে নিতে চাইছিলেন, এবার যেন তা ধুলোয়ও গড়াগড়ি খেল। অদ্রিজা দেবর কথাটা শুনেই এবার তিনি গমগম করে উঠলেন। কি বললা ছোকরা? তুমি এই আরুর দেবর? আরে এই মাইয়া আর ছেলে খুইজা পাস নাই? এখন থেকে তুই এই মেয়ের কাছে সব সময় থাকবি, জানিস না? এমন মেয়েদের মুখ দেখলে। শেষ করতে দিল না প্রিয়তা, তার বোধ হয় জানা এরপর কি বলবেন তার দাদি। রেগে তেড়ে গেল মেয়েটা, রাগ নিয়ে আওড়ালো। খবরদার বুড়ি, যদি ওকে নিয়ে একটা খারাপ শব্দ উচ্চারণ করেছো তো, তাহলে যাওয়ার আগে তোমার মুখ ভেঙে রেখে যাবো বলে গেলাম। প্রিয় থাম। মায়ের ডাক পেয়ে চুপ করে সরে এলো প্রিয়তা। খাদিজা বেগম নাতনির হঠাৎ রাগ দেখে থম মেরে গেলেন। মৃন্ময় সাহেব এতক্ষণে হতাশ শ্বাস ফেলে বললেন। বিয়ে তো করে নিয়েছো, তাহলে এখন কি চাও?
প্রিয়তা এগিয়ে এসে বাবার একটা হাত আঁকড়ে ধরল, লজ্জাবতী রূপ ধরে আওড়ালো, আমাকে একটু শ্বশুরবাড়িতে রেখে আসো না প্লিজ আপু। বুঝোই তো প্রথমবার শ্বশুরবাড়ি যেতে একটু লজ্জা লাগছে তোমার মেয়ে। মৃন্ময় সাহেব খুব খুব করে কেসে উঠলেন। তাদের পরিবারের তো কেউ এমন নেই, তাহলে মেয়েটা কার মতো হলো যার পালিয়ে বিয়ে করতে লজ্জা লাগেনি? তার নাকি এখন একা শ্বশুরবাড়িতে যেতে লজ্জা লাগছে? তিনি অসহায় দৃষ্টিতে তাকালেন নিজ স্ত্রীর পানে, হয়তো জানতে চাইলেন এখন ওনার করণীয় কি। প্রিয়ন্তী বেগম বুঝতে পেরে বলতে চাইলেন, আমি বলি কি, আপনি একা গিয়ে রুদ্ধর বাবার সাথে কথা বলে দেখুন, তারপর না হয় মেয়েকে নিয়ে যাবেন ওনারা। মায়ের কথা শেষ হতে না হতেই প্রিয়তা বলে উঠল, খবরদার আম্মু, এমন কথা বলেছো তো, আমি আজই শ্বশুরবাড়ি যেতে চাই। রোনাক আর মৃন্ময় সাহেবের একসাথে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একজন ভাবলেন এ কেমন মেয়েকে জন্ম দিয়েছেন তিনি, আর অন্যজনের প্রথম দিনে মনে হলো এ কেমন মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে সে। মৃন্ময় সাহেব মেয়ের জেদের কাছে হার মেনে একরাশ লজ্জা নিয়ে রওনা হলো মেয়ের সদ্য হওয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে।